এরোপ্লেন লাইভ শুরু করলাম। হচ্ছে তারপর উদ্দেশ্যে এখন 10 নম্বর মেট্রো স্টেশন আছে মিরপুর। এখান থেকে টিকিট নেবো, এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে। এখান থেকে টিকিট নিতে হবে, টিকিট কাউন্টার। এখন 10 নম্বরে আছে, টিকিট নিয়ে এখন মেট্রো তারপরে দেখা যাবে। টিকিট কাটা হয়ে গেছে, এখন কার্ড পাঞ্চ করে ঢুকবো ভিতরে। ভিতরে চলে আসছি, এখন দেখেন প্রচুর ভিড়। মেট্রো একটি পছন্দের বাহন, সবাই পছন্দ করে, তাই এখানে সবসময় থাকে। কোন দিক দিয়ে যাবে যত আমার সিঁড়ি, আমাকে উপরে সিঁড়ি যেতে হবে কীভাবে, ঠিক আছে? আচ্ছা পেয়ে গেছি, সিঁড়িটা পেয়ে গেছি। জনতা ভিতরে কোন দিকে, উত্তরা কোন দিকে আর হচ্ছে মসজিদ কোন দিকে, দেখে উঠতে হবে, ঠিক আছে? উত্তরের দিকে, কমলাপুর এদিকে এই পাশ করতে হবে। এখানে লেখাই আছে, এই বিলবোর্ডে লেখা আছে পিছনে কোন দিক দিয়ে পাশে হচ্ছে সম্ভবত এইটা। আজকে অনেকদিন পরে নামাজ পদ্ধতি মধ্যে মাই গড সিঁড়ি উঠতে মনে হচ্ছে। ভুল রাস্তায় চলে গিয়েছিলাম। অবশ্যই আমার ভিডিওটি লম্বা হবে, যেহেতু একটি লং ট্যুরের ব্লগ। যাচ্ছি ঢাকা থেকে নদীর শহর, ইলিশের শহর চাঁদপুরে। স্কেলেটারে আছি। প্রচুর মানুষ দেখা যাচ্ছে, প্রচুর মানুষ এখান থেকে যাবে। একটা ব্যস্ততম স্টেশন, দেখা যাক ট্রেন কতক্ষণ পরে আসে। মোটামুটি 4-5 মিনিটের মধ্যে ট্রেন চলে আসে। এই হচ্ছে 10 নম্বর মেট্রো প্রচুর। Please mind the gap. Thank you for traveling with Dhaka Metro. Please remember to take all your belongings with you. দয়া করে নির্দিষ্ট লাইনে থাকুন এবং ট্রেনে ওঠা বা নামার সময় যাত্রীদের ধাক্কাধাক্কি করবেন না। চলে আসলাম মতিঝিল মেট্রো স্টেশনে। এখান থেকে আবার যেতে হবে যে গুলিস্তান। এদিকে আছে স্কেলটার, ওইদিকে দেখি কোন দিকে আছে স্কেলটার। এই হচ্ছে মেট্রো, যে মেট্রোটা আমি আসলাম সামনে গিয়ে
একটু ওয়েট করতে হবে, কেননা এখন প্রচুর ভিড়। সময় নিয়ে আপনারা অনেকেই লিফটে যাচ্ছে, এসকেলেটার সময় নিয়ে যাচ্ছে। আছে দেখেন ছোটো ছোটো ক্লিপ বানাতে হবে, ছোটো ছোটো ক্লিপ বানিয়ে বড় একটা ব্লগ, ঠিক আছে। সিঁড়ি আছে, প্রচুর সময় লাগবে। সিঁড়ি এখন আমাদের জায়গাতে গেলে হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশন। এখানে টিকিট কাটা আছে, আর দেখলে মনে হবে যে বিদেশি কোনো এয়ারপোর্টে আছে। এখন আমি এখান থেকে বের হবো, বের হয়ে আমাকে যেতে হবে গুলিস্তান। এ হচ্ছে উপর থেকে নামার জায়গা, সিঁড়ি দেখতে পাচ্ছেন কত নিচে। আমি দিল্লিতে যাবো এবং সেখান থেকে গুলিস্তানের রিক্সা অথবা বাস খুঁজতে হবে। সেখান থেকে আবার চলে যাবো সদরঘাটে লঞ্চ টার্মিনালে, ঠিক আছে। প্রথমে মেট্রো, তারপরে বাস, রিক্সা, তারপরে হচ্ছে লঞ্চ। ফাইনালি লঞ্চ টার্মিনালে গিয়ে সেখান থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করবো। দেখি কয়টার সময় আজকে লঞ্চ পাওয়া যায়, ঠিক আছে। ধন্যবাদ, সাথে থাকুন সবাই। ভিতরে আছে সদরঘাট লঞ্চ টার্মিনাল, ছাড়বে হচ্ছে রাত 10:30টায়। এখন 10টার কাছাকাছি বাজে, লঞ্চ মোটামুটি খালি করেও সিট পাওয়া যায়, সিট নিয়েছে নিয়ে যাবো। বুড়িগঙ্গা নদীর তীরে চমৎকার রাতের ভিউ। তো আমি উঠে গেছি লঞ্চে, আর এখন পর্যন্ত আমাদের লঞ্চ ছাড়েনি। এ হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। আমাদের লঞ্চ ছাড়বে হচ্ছে রাত 10:30টায়, এখন 10টার কাছাকাছি বাজে। তো আকাশের অবস্থা হালকা মেঘলা মেঘলা আছে, একটু অবশ্যই বৃষ্টি থাকলে তো ভয়ের কারণ। তবে আমরা আশা করছি আজকে জার্নিটা অনেক সুন্দর হবে, এবং আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার সাথে জার্নিটি আপনারা উপভোগ করবেন, ঠিক আছে। আমি চেষ্টা করবো মাঝে মাঝে ভিডিও করে আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য। মোটামুটি লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন সময় রাত 10:30টা। তো ইনশাল্লাহ আমরা এখন ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দিল। আমরা ইনশাল্লাহ 4টা-5টার দিকে চাঁদপুরে গিয়ে পৌঁছাবো। ওরা সবাই সাথে থাকতে দেখাবো, আর লঞ্চযাত্রার ভিউগুলো দেখানোর চেষ্টা করবো। লঞ্চের ভিতরে আমি এখন অবস্থান করছি, আর আশা করছি তার থেকে থাকবেন। লঞ্চের ভিতরে কিন্তু আছে
দেখাবো। চমৎকার সুন্দর ভিউ। রাতের নজারা ঢাকা শহর, কি বলছেন, পানি স্রোত। ঘুরে দিয়েছে এখন ভিতরে আছে। ঢাকা থেকে চারটে সময় 10:30 রাত। আমাদের আশা করতেছি সফরটি সুন্দরভাবে ভালোভাবে এবং ভালো লাগবে। আমার মতো এনজয় করতে আপনাদের প্রধান সঙ্গে ভালোভাবে সুন্দর সুন্দর দেখার চেষ্টা করব। পানি দেখা যাচ্ছে চলছে। ভিতরে হোটেল আছে এবং আমাদের ব্যবস্থা আছে, পাওয়া যাবে। যে পাশে করে পাশে ভিডিও করে দিয়ে যায়, ওই পাশে ভিউ দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অসম্ভব রাতের সুন্দর ভিউ। এটা টাটা মিনাল হতে পারে। আর সেই লাগছে প্রচণ্ড বাতাস লাগছে শরীরে, কিন্তু গরম লাগছে না এবং খুবই এনজয় করছি, ঠিক আছে। যদিও লঞ্চ তোলার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু অসম্ভব এনজয় করছি। লঞ্চের ভিতরে প্রচণ্ড বাতাস, লঞ্চের ভিতরে কিন্তু প্রচণ্ড বাতাস হয়ে যাচ্ছে এবং অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব ভালো লাগছে। পুরোপুরি আমার কাছে ভালো লাগে, তাই সময় সুযোগ বলে কিন্তু আমি লঞ্চ জার্নি করি। এই নিয়ে আমার দ্বিতীয় সফর থাকলে আশা করছি বাড়িতে বেরোতে যাচ্ছি। দীর্ঘ 15-16 বছর পরে বন্ধুর সাথে দেখা হবে। আগে ঢাকাতে একসাথেই ছিলাম। গাড়িটা আসলে অসম্ভব সুন্দর হয়, সাথে হয়তো আরো কেউ থাকলে আমাদের বেশি ভালো লাগতো, কিন্তু একা তো। তারপরেও আমি এরকমই জার্নি করেছি, একাই জার্নি করেছি। আর একটা অবস্থা, ঠিক আছে, একার এক কথা, তাদের পাশাপ থাকলে আরও এবারের সফরটা অবশ্যই আনন্দময় হবে আশা করি। ঠিক আছে, ওখানে থাকবেন, মাঝে মাঝে আপনাদেরকে দৃশ্য দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, এখানে আমার মনে আসছে
ভিতরে কথা বলে তারপরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নদী দেখা যাচ্ছে, ঠিক আছে। যদিও রাতের অন্ধকার, কিন্তু আমাদের ভিতরে কিন্তু পর্যাপ্ত লাইটিংয়ে যা বোঝাচ্ছে, যার কারণে কিন্তু আমাকে ভিতরে দেখা যাচ্ছে এবং লঞ্চটা যে চলতেছে লঞ্চের সাউন্ড কিন্তু আপনারা পাচ্ছেন, ঠিক আছে। চেষ্টা করবো সম্ভব ভিডিও ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আমার এই লঞ্চ ট্রাভেলের ব্লগগুলো রয়েছে আমার ইউটিউব চ্যানেল, তো আশার পাশে অনেকদিন পরে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করতেছি, আপনাদের ভালো লাগবে এবং যারা আমাদের ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেয়ার করে দেবেন। আমার মোবাইল খারাপ বারবার আমার ফেসবুক আইডি ডিজেবল হয়ে যায়, তো আবার নতুন আইডি করতে হবে, আইডি আমার ডিজেবল হয়ে গেছে, সেই জন্য ফেসবুকের স্টোরিগুলো আসলে থাকে না, ঠিক আছে। যাই হোক, তো ভালো লাগতেছে পারপাসটা লাগতেছে, ভালো লাগতেছে। এখানে হচ্ছে লঞ্চের ভিতরে অবস্থা মোটামুটি খালি একটা 3-4 একটা লঞ্চের উপরে কিন্তু মানুষ, তো বরাবরের মতোই লঞ্চে কিন্তু অনেক রোমাঞ্চ হয়, এখানে কথা থেকে আরও ভালো লাগছে। আর আমি সব থেকে বেশি পছন্দ করি যে এই ঘুরটা, ঠিক আছে। যদি এগুলো দেখবেন তাহলে কিন্তু আরও চমৎকার লাগছে, আশা করতেছি এটাও অনেক ভালো লাগছে, ঠিক আছে। ভালো দোয়া রাখবেন, আল্লাহ নামের অনুরোধ এবং সহি সালামতে গিয়ে ভিডিও করতে পারছি, নগরের আদানের পরে গিয়ে আমরা পৌঁছাবো, পরে বা আগে বা ওই সময় আমার চেষ্টা করবো আপনাদেরকে দেখানো, ঠিক আছে। বৃষ্টি একটা কথা কম করবে, বৃষ্টি সব করলে তাহলে কিন্তু বৃষ্টি একটা কথা এটা ঘোরাটা হবে, তা আশা করছি যে না আসে, ঠিক আছে। আমরা সুন্দর দোয়া রাখি। রাত এখন প্রায় 3টা বাজে, গভীর নদীর মাঝখান দিয়ে পানি আর এখানে কিন্তু খুবই আবহাওয়া খুবই ভালো লাগছে, খুবই আসে সবাই থাকি এনজয় করতেছি। আর বরাবরের মধ্যেই আমি যখন ঢাকার বাইরে আসি কয়েকবার চাঁদপুরে যাওয়া হয়েছিল এবং দুবার পরীক্ষা যাওয়া হয়েছিল। সময়ের লঞ্চটা যদি কিন্তু রোমাঞ্চকর হয়, যেহেতু একদম রাতের অন্ধকার কিছু দেখা যায় না, পানি দিন পাহাড়ে কিন্তু আশেপাশের সুবিধা কিন্তু দেখা যায়। রাতের বেলা সফর করার জন্য বিশেষ করে
রাত ব্লগ চলবে এবং সকালে গিয়ে টার্মিনালে ঢুকেছি। আমি দিনের বেলা রওনা দিই, তাহলে কিন্তু সেখানে গিয়ে যেতে যেতে কিন্তু রাত হয়ে যাবে। তার কারণে মূলত রাতের সময় আমার কাছে খুবই ভালো লাগে এবং খুব বেশি রোমাঞ্চকর মনে হয়। এখন বলছেন সাইডে আছে এবং থাকার মধ্যে পানির মধ্যে ঢেউ সৃষ্টি হয়, সেটাকে বরাবরের মধ্যেই খুবই রোমাঞ্চকর এবং আমি এখন আছি এখানে ইউজের মধ্যে সামনে অনেক এক কথায় আসাম ভালো লাগার বলে জার্নি করবেন অবশ্যই অবশ্যই ভালো লাগে। এই রাতে রাত এখন 2:15। তো আমাদের লঞ্চ এখন চাঁদপুর টার্মিনালে এসে থামলো। এটা হচ্ছে এরপর আরও দূরে যাবে লঞ্চ। দেখতে পাচ্ছেন যে পাশে একটা লঞ্চ কিন্তু থেমে আছে, পার্কিং করা আছে এবং এখানে কিছু যাত্রী নামবে এবং কিছু যাত্রী উঠবে। এরপরে হামচর এবং পরবর্তীতে চরভৈরবী চলে যাবে লঞ্চ। ঠিক আছে, আজকে আলহামদুলিল্লাহ ওয়েদার খুবই ভালোই ছিল, কোনো বৃষ্টি বাদল হয়নি বা ঝড় তুফান বা এই ধরনের কোনো শঙ্কা দেখা যায়নি। খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের লঞ্চ ঢাকা থেকে চাঁদপুর এসে পৌঁছে। তো মহান আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের বিপদ হয়নি। আলহামদুলিল্লাহ এখনও বাকিটা পথ ইনশাল্লাহ সহি সালামতে যেতে আশা করছি। আপনারা সাথে থাকেন, দেখেন এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল। যেহেতু গভীর রাত, মোটামুটি ফাঁকা এবং লঞ্চ নেই। আর আমি লেখা দেখতে পাচ্ছি, লেখা থেকে বুঝতে পারতাম আসলে এখানে সাইনবোর্ডে কী লেখা আছে বা কিছু লেখা আছে কিনা আমি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ লেখা পাওয়া গেছে, কিন্তু আসলে এটা অ্যাকচুয়ালি কোন টার্মিনাল, চাঁদপুর মেইন টার্মিনাল কিনা আমি এখানে বুঝতে পারতেছি না। এখানে থাকা যাবে না, উপর থেকে মানুষ ময়লা ছুটছে, বাড়ি ছিটে আসে। এখানে কিছু মানুষজন নামবে লঞ্চের গেটে, পিছনে লোকজন জড়ো হয়ে আছে। এখানে মানুষ এখন নামবে, যারা এই সিস্টেমে যারা পরবর্তী সিস্টেমে যাবে তারা অপেক্ষা করবে, যেমন আমরা।
সিটগুলো কিন্তু খুবই ভালো, আমার রিল্যাক্স মনে যায়, ঠিক আছে। পাঁচের সিটের মতো না, মনে যায়। আর লঞ্চ জার্নিতে কিন্তু অসম্ভব রোমাঞ্চকর। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমার কিন্তু লঞ্চ জার্নি করতে খুবই ভালো লাগে। আমি ওই পাশটা দেখবো যে আসলে ভিডিওটাকে দেখা যায়। আর এটা লঞ্চ আসছে, আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। রাত এখন 3:50। এখন আমরা আছি চাঁদপুরের নয়ারহাট লঞ্চ টার্মিনালে। এখানে দেখতে পাচ্ছি লঞ্চ কিছু সময় ব্রেক নিল, আবার শুরু করেছে। এখন আবার যাবে চরবরির উদ্দেশ্যে, বা মিডিলে হয়তো আরও এক জায়গায় ব্রেক নিতে পারে। চারদিক শুনশান নীরবতা, নদীও বেশ ঠান্ডা শীতল হাওয়া বইছে, কিছুটা ঠান্ডা লাগতেছে। লঞ্চ এখন মোটামুটি ধীরগতিতেই চলতেছে, তো আরও হয়তো ঘন্টাখানেকের মতো সময় লাগবে আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে। আপনারা সাথেই ভেবেছিলাম যে গাড়িটা এই রোমাঞ্চকর হয় অনেক। এখন প্রায় সবাই বেশিরভাগ যাত্রী নেমে গেছে। আবার সেখানে চলে আসলাম, আবার সেই জায়গাটায় আসলাম। আমরা কিছুদিন আগেই নয়ারহাট লঞ্চ টার্মিনাল এই জায়গায় সময় ব্রেক নিয়ে নিল, এবং এখানে এখন মোটামুটি ধীরগতিতে লঞ্চ চলছে। আরও 1-1.5 ঘন্টা সময় লাগবে আমাদের কাঙ্ক্ষিত। এটা আমি অ্যাপ থেকে কনফার্ম করলাম। তো চাঁদপুর যে মেন লঞ্চ টার্মিনাল আছে সেখানে কিন্তু বেশিরভাগ যাত্রী নেমে গেছে। এখন লঞ্চের যাত্রী খুবই কম, এবং লঞ্চ এখন খুবই ধীরগতিতে চলতেছে। মোটামুটি শান্ত দেখতে পাচ্ছেন লঞ্চের স্পিড
সারা রাত্রে ঘুমাইনি এবং আসেনি আসলে এই চারদিকের নাজারা ভিউ এবং এই স্নিগ্ধ ওয়েদার সব কিছু করতে করতে আসলে যাচ্ছি তারপরে দেখি। তো খুবই ভালো লাগলো। আশা করছি আপনারা যে ধরনের রোমাঞ্চকর ট্রাভেলিং করে আমার খুব ভালো লাগে। যদি কখনো সম্ভব হয় যে ঘুরে বেড়াবো ইচ্ছা আছে, এরকম আছে। আর এরকম ট্রাভেল বানাবো আজকে অনেকদিন পরে কিন্তু তৈরি করলাম, প্রায় মনে করে যে প্রায় 3-4 মাস পরে ভালো লাগবে। বন্ধু হাসানের বাসায় যাচ্ছি, ধন্যবাদ হাসানকে আমাকে ইনভাইট করার জন্য দেখা থেকে যাচ্ছি। আর এটা নিয়ে আমার চাঁদপুরে দ্বিতীয়বার শুভ। ইতিপূর্বে চাঁদপুরে 2বার গিয়েছিলাম বন্ধু সুফিয়ানের বাসায়, সেখানে বেরিয়েছিলাম। এবং আজকে যেখানে যাচ্ছি সেটাও সুফিয়ানের বাসাতে কাছাকাছি, হয়তো সুফিয়ানের দেখা হতে পারে। অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর লঞ্চ জার্নি, ঠিক আছে, দুবার জার্নি আপনাদের কাছে আসলে অনেক ভালো লাগবে। এটা বাস ট্রেনের মতো না, এটা আসলে অনেক রোমাঞ্চকর। ঠিক আছে, বিমানে যেমন মজা পাওয়া যায়, বিমানের এই ফিলটা কিন্তু প্রাকৃতিক যে ফিলটা, এই ফিলটা কিন্তু আপনার পিছনে কিন্তু নদী অন্ধকার দেখা আছে, কিন্তু এই নদীর যে বাতাসটা কিন্তু ফিল করতে পারতেছে, এই ওয়েদারটা কিন্তু ফিল করতে পারতেছে। সবথেকে মজার বিষয় হচ্ছে যে এই নদীর যে স্নিগ্ধ ওয়েদারটা, এই ফিলিংসটা, এটা কিন্তু আপনি অন্য কোনো যানবাহনে করতে পারবেন না। ঠিক আছে, এটা অসম্ভব ভালো লাগার মতো। আপনাদের যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই আপনার লঞ্চ জার্নি করবেন, ঠিক আছে, ভালো লাগে। এটা হচ্ছে চাঁদপুর হাইমচর লঞ্চ টার্মিনাল। ইতিপূর্বে যে 2বার এসেছিলাম, এটা সেই জায়গা। এখান থেকে বন্ধু সুফিয়ানের বাসায় কাছাকাছি। তো এখানে দেখে বন্ধু সুফিয়ানের কথা মনে পড়ে গেল। যাই হোক, যেহেতু আসি ঘুরে, সম্ভব হলে দেখা হতে পারে। আমি জানি না যে সুফিয়ানের বাসা থেকে আমাদের নির্দিষ্ট গন্তব্যের জায়গা কতটুকু দূর হবে। ঠিক আছে, তো বর্ষাকাল, চারদিক থইতে পানি, আর এখানে কাটলা বাঁধা আছে। লঞ্চ থামছে, দেখেন এই সেফটির অবস্থা। আমরা এখন হাইমচর লঞ্চ টার্মিনাল চাঁদপুরে আছি। বন্ধু সুফিয়ানের বাসায় কিন্তু এখানেই। এখান থেকে আসলে এই অটো করে যেতে হয় কাছাকাছি গ্রামে। তো এই টার্মিনালে আসার পর প্রথম একটা স্ক্রিনশট নিয়ে দিলাম। লঞ্চের ভিতরে একটা সুবিধা আছে যে যদি আপনার সিটে বসেন, আপনি আরামসে ঘুম দিয়ে যেতে পারবেন। আর এখানে কিন্তু লঞ্চের ভিতরে কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা আছে। আমার মোবাইলের কিন্তু চার্জ শেষ হয়ে গেছিলো, সময় আমি সাথে করে মাল্টিপ্লাগ নিয়ে এসেছি। তারপর আমার চার্জ করতে শিখতেছি। মাল্টিপ্লাগটাও থাকে, চার্জার থাকলে আপনি চার্জ করতে পারবেন। চার্জিংয়ের জন্য অনেক বেশি কট নেই, কটের ব্যবস্থা আছে। আর কিন্তু কথা হচ্ছে যে কিছু কিছু লঞ্চে কিন্তু আপনার সিটের সাথে কিন্তু চার্জিং সিস্টেম দেওয়া থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আপনার ভালো লাগলো অনেক, তো সুন্দর জানি। আর আজকে ওয়েদারটা এত ভালো ছিল যে বৃষ্টি হয়নি, ঝড় তুফান কিছু হয়নি। যদিও দিনের বেলায় কিন্তু আকাশ মেঘলা ছিল। তো জার্নিটা খুবই ভালো লাগছে। আর আশা করছি আপনারা যদি জার্নি করেন আপনাদের ভালো লাগবে। আজকের রুটিনটাও কিন্তু আমার সেরকম লাগতেছে না। প্রথমে মেট্রোতে চড়লাম, মেট্রো থেকে তারপরে আবার মেট্রো থেকে নেমে কিছুটা সময় হাঁটা লাগছে। 10 নম্বর মেট্রো 10 নম্বর থেকে মেট্রো করে বদলে আসলাম, 3 থেকে পায়ে হেঁটে গুলিস্তান থেকে
বাসে করে গেলাম সদরঘাট বাস টার্মিনালে। সদরঘাট বাস টার্মিনাল থেকে আবার পায়ে হেঁটে সদরঘাট লঞ্চ টার্মিনাল, সেখান থেকেই লঞ্চ যাত্রা শুরু হয়। আমাদের বাংলাদেশের একমাত্র বড় লঞ্চ টার্মিনাল হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখন এখানে যাত্রী ওঠা নামানোর পরে কিছুটা সময় ব্রেক নিয়ে নিল লঞ্চ, তারপরে আবার এখন লঞ্চ ছাড়বে। এখন সামনে আর কয়টা স্টেশন আছে আমি সেটা জানি না, তবে আমার গুগল ম্যাপ বলতেছে যে আর আধা ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবো জলবরবি, যেটা আমাদের লাস্ট স্টেশন লঞ্চ, সেখানে গিয়ে থামবে। সেই জায়গার নাম হচ্ছে জলবরবি চাঁদপুর, সেখানে গিয়ে থামবে। ফজরের আলাদা কিছু মুহূর্ত হয়ে গেছে, যেহেতু ভোর 4:30 বাজে এখন। আশা করছি আধা ঘন্টার মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো। আর আমাকে রিসিভ করার জন্য ফ্রেন্ড বলেছিল যে আমি তাকে ওখানে গিয়ে যাতে তাকে ফোন দিই, বাট আমি চিন্তা করতেছি না, একটু সকাল হবে, সেখানে গিয়ে চাটা খাবো, ঠিক আছে, একটু রেস্ট নিয়ে তারপরে সময় করে ফোন দেবো, ঠিক আছে। তো ভালো লাগছে, ভালো লাগছে। অবশ্যই কখনো কোনো ভয় সফর করবে, ট্রাভেল করতে অনেক বেশি ভালো লাগে। আর লঞ্চ জার্নি বরাবরই রোমাঞ্চ করে, যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন আপনার গার্লফ্রেন্ড নিয়ে আসেন, ওয়াইফ নিয়ে আসেন, তাহলে কিন্তু ব্যাপারটা আরও ছোটো হবে, ঠিক আছে। আমি যদি একা আসি তারপর কিন্তু উপভোগ করতেছি, তাদের প্রধান থাকলে আরও বেশি ভালো লাগে। ভোরের আলো এখনও ভালোভাবে ফোটেনি, কিন্তু নদীর এই পাড়ের দৃশ্যগুলো কিন্তু শহরের যান্ত্রিক জীবনে কিন্তু দেখা যায় না, ঠিক আছে। রিয়েল গ্রাম, রিয়েল, এবং আর একটু আলো ফুটলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে, ঠিক আছে। আসলে বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ, এবং এই নদীর পাড় আসতে পারে কিন্তু এই জায়গাটাকে আমার চেনা ছাড়া লাগছে, মনে হয় আসছিলাম ঘোরার জন্য, অনেকটা সেরকম মনে হচ্ছে। বন্ধু সুফিয়ানের সাথে আসছিলাম, সেই জায়গা হতে পারে, ঠিক আছে। এদিকে মানুষ কিন্তু হ্যাঁ, ওই যে দোকানঘাট, ঠিক আছে, এই দোকানে আসছিলাম, চিনতে পারছি এটা বন্ধু সুফিয়ানদের এলাকা, এটা মনে হচ্ছে আর কি। শেষবারের মতো সামনের থেকে আমরা কাছাকাছি চলে এসেছি। জীবনের মধ্যে লঞ্চটার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে। আর আবার দেখতে পাচ্ছেন যে গ্রামের গ্রাম ওইটা যেভাবে করেছে আজকে যে জার্নিটা ছিল আমি একটা মিনিটের জন্য তোমার জার্নিটাকে উপভোগ করেছি, ঠিক আছে। কথা বলার এখন কিন্তু আকাশ মেঘলা, দেখতে পাচ্ছেন না, আমাদের কিন্তু আকাশ এখন মেঘলা, রাতে দিকে যাওয়া যায় না, দেখানো যায় আপনি থাকেন, একটা ভালো লাগবে। যে ওয়েদারটা ফিল করতে সকালের ধরে আলোচনা সময় বাজে সকাল 5টা সামথিং, সকাল 5টা 6
এই হচ্ছে চাঁদপুরের চর ভৈরবী গ্রাম। আর নদীটা দেখাচ্ছি, দেখেন যেদিকে চোখ যায় পানি আর পানি। এখানেই আমাদের সকলকে নামতে হবে। আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত গন্তব্যে। দেখা যাক, ভোর হবার আগে কিন্তু আমরা চলে আসলাম। চলে এসেছি চাঁদপুর চর ভৈরবী। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে লঞ্চটি, এই লঞ্চে করে কিন্তু আমি সেই ঢাকা থেকে চলে আসলাম চাঁদপুরে। ঠিক আছে, বিশাল বড় দেহের এবং লঞ্চ ভাড়া ছিল কিন্তু 320 টাকা। ঠিক আছে, যেহেতু বাসের সিটে করে এসেছি সেই জন্য 320 টাকা ভাড়া। আর যদি থেকে করে আসেন তাহলেও প্রায় 300 টাকার মতো ভাড়া পড়বে। ঠিক আছে, যদি চাঁদপুর আসেন তাহলে আপনার ভাড়া পড়বে 250 টাকার মতো। বাট যদি আপনি সিটে বসেন তাহলে অবশ্যই আপনার ভাড়া একটু বেশি লাগবে। তারপরে দেখা যায় লঞ্চের নাম বোগদাদিয়া 13, ঢাকা চাঁদপুর ঢাকা। দেখতে পাচ্ছেন যে লঞ্চে গিয়ে আসছি। আর নদীর ঘাটটা কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, এই যে নদীর ঘাট। ঠিক আছে, আর এখান থেকে আমাদের অটো ধরতে হবে। চলে আসছি চাঁদপুরে। আর এখন আমি আছি চাঁদপুরের চর ভৈরবী গ্রাম থেকে, মানে নদীর পাড় থেকে। যখন অটোতে উঠলাম অনেক দূরে চলে এসেছে, প্রায় ঘন্টা খানেক পথ কিন্তু অটোতে করে আসতে হয়েছে। ঠিক আছে, সেখানে 120 টাকার মতো ভাড়া লাগলো। এবং এখন আমি গন্তব্যে পৌঁছাতে পারিনি, যাব খাসের হাট। ঠিক আছে, খাসের হাট বাজার। আর এখানে রাস্তাঘাট দেখেন, আধা পাকা রাস্তাঘাট ভালো না থাকার কারণে কিন্তু আমাকে গাড়ি ছেড়ে দিতে হয়েছে। এখন আমি পায়ে হেঁটে যাচ্ছি, যে বাজারের দিকে যাচ্ছি। সেখানে গেলেই বন্ধুর সাথে দেখা হবে। তো গ্রাম বরাবরই সুন্দর, নদী, গাছপালা, পাখি, পানি। আর অবশ্যই জানেন ইলিশের শহর চাঁদপুর। তো এখনও সেইভাবে মনে হয় যে আধুনিকতার ছোঁয়া পাইনি, বাট ভালো লাগে। ইতিপূর্বে যে গ্রামে এসেছিলাম সেটা ছিল হাইমচর। ঠিক আছে, বন্ধু সুফিয়ানের বাসা। তো আজকে মজার ঘটনা হচ্ছে, যখন লঞ্চ টার্মিনাল থেকে নেমে অটোতে উঠলাম, তখন অটোতে ওঠার সময় কিন্তু হাইমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেছি। তার মানে হচ্ছে যে বন্ধুর সুফিয়ানের বাসায় কিন্তু কাছাকাছি ছিল। ঠিক আছে, তো যাই হোক, এখন পদ্মা সেতু পার হচ্ছি। দেখেন পদ্মা সেতু, এই হচ্ছে পদ্মা সেতু। ঠিক আছে, সুন্দর ছোট্ট একটি খালের উপরে সুন্দর একটি সেতু বানানো হয়েছে। এটাকে নাম দিলাম পদ্মা সেতু, চাঁদপুরের পদ্মা সেতু। তো যাই হোক, গ্রামগুলো কিন্তু দেখার মতো সুন্দর। আর এখানে কিন্তু প্রচুর সুপারি গাছ। আর রাস্তাঘাট ভালো না থাকার কারণে কিন্তু অটো গাড়ি ছেড়ে দিলাম। এখন দেখি যেতে হবে 10-12 মিনিট মনে হাঁটতে হবে। দীর্ঘ অনেকটা পথ চলার পরে কিন্তু মেন রাস্তা খুঁজে পেয়েছি। মেন রাস্তা বলতে এখানে কিন্তু বাস চলাচল করে না, কিন্তু আপনার আদার্স গাড়িগুলোকে চলা করে, ছোটো ট্রাক, অটো। এখানে রিক্সা তো চোখে পড়লো না, রিক্সা সম্ভবত এদিকে খুব একটা আসে না রাস্তাঘাটে। আর বাড়িগুলো কিন্তু চমৎকার, রাস্তা থেকে প্রায় 10-15 হাত নিচে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন চমৎকার নজারা। আর সকালের ওয়েদারটা তো পুরো ফিল করতেছি, গ্রামীণ পরিবেশ, মনে হচ্ছে যে সুইজারল্যান্ডে আছে সুইজারল্যান্ডের কোনো গ্রামে আছে। তো ইতিপূর্বে আমি পাবনা গিয়েছিলাম, চাঁদপুরে গিয়েছিলাম, আবারও চাঁদপুর আসলাম। আচ্ছা, ফোন আসতেছে, কথা বলি। চলে আসছি চাঁদপুরের
সেই বন্ধুর বাসায়, যে গ্রামের নাম হচ্ছে খাসের হাট। আর এখানকার রাস্তাঘাট দেখতে পাচ্ছেন যে আসলে পুরো এলাকাটাই অরিজিনাল গ্রামের মতো, ঠিক আছে। এখানে এখনো রাস্তাঘাট কাঁচা, আর এখানে বেশিরভাগ সময় এই বৃষ্টি বাদলের দিনে কাদা কাপড় থেকে কাঁচা মাটির রাস্তা। তো সামনে বেশ খানিকটা জায়গায় কিন্তু পানি আছে, ঠিক আছে। তো ওটুক জায়গায় একটু কষ্ট করে যেতে হয়। আর অবস্থা তো খারাপ, কঠিন অবস্থা। তো যাই হোক, সকালে আসার পরে একটু ঘুমিয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পরে আবার একটু বাজারে গেলাম, বন্ধুর দোকানে গিয়ে সময় টাটা দিয়ে পরে এখন আসলাম। এখন আবার যাচ্ছি বাসার দিকে। কিন্তু রাস্তাঘাট দেখতে পাচ্ছেন যে আজ থেকে 10-20 বছর আগে আমাদের এলাকার রাস্তাঘাট যেমন ছিল, এখন আমাদের এলাকার রাস্তাঘাট পাকা হয়ে গেছে। তো আসলে অনেক টায়ার্ড ছিলাম, তার কারণে তেমন ভিডিও আর তৈরি করতে পারিনি বাসায় এসে। এই হচ্ছে আমার অবস্থান। এত বৃষ্টি বাদল পড়তে জন্য গামছা নিয়ে নিয়েছি। আর এটা এসবের মতো সাধারণ একটি গ্রাম, আর এখানে পানি আছে, পানি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। কিন্তু ওই যে দেখেন কি অবস্থা। তো আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি আবার কতটুকু পানি আছে। আচ্ছা, এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। এই জায়গাটা খুব রিস্ক নিয়ে যেতে হয়, পানিতে পড়ে গেলে কিন্তু মোবাইল ভিজে যাবে। আর এখান থেকে পুরোটাই পানি, বাসায় যেতে পুরোটাই পানি পার করে যেতে। বর্ষাকালের জন্য আসলে রাস্তাটা ভিজে থাকে, বর্ষাকাল না হলে কিন্তু এরকম থাকে না। আর এই পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন ইরি ধানের ক্ষেত, ঠিক আছে। পুরোটাই গ্রাম, এবং এখন এই যুদ্ধে নামিয়া, ঠিক আছে। বন্ধুরা সকলকে আবার আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে আমি এখন লক্ষ্মীপুর শহরে একটি প্রত্যন্ত গ্রামে অবস্থান করছি। চাঁদপুর থেকে পরবর্তী সময় লক্ষ্মীপুরে চলে আসা অটো দিয়ে। তো এখন আমি যে বন্ধুর বাসায় আসছি, সেখানে বন্ধুর বাড়ির পাশেই কিন্তু বিল, বা আমাদের গ্রাম্য ভাষা আমরা চক বলে থাকি। আর আসার পর থেকেই প্রচুর বৃষ্টির কারণে কিন্তু ঘর থেকে বের হতে পারতেছি না। আর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখা যায়। আমি যদি জুম করে দেখাই, ঠিক আছে, এই যে বৃষ্টি পড়তেছে। আর আপনার এটা কিন্তু সরাসরি ডাইরেক্ট ইরিক্ষেত এলাকায় কিন্তু বিশেষ করে বন্যা হয় না বা বর্ষার পানি আসে না, কিন্তু এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, বা সুইচ গেট বা খাল নেই, এবং এই রাস্তাটাও কিন্তু পানিতে ডুবে যায়, ঠিক আছে। এটা একটা রাস্তাটা পানিতে ডুবে গেছে, এবং বর্ষাকালে তাদের অনেক কষ্ট হয়ে যায় এদিক দিয়ে চলাচল করতে। এই যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম যে এখানে আসছি যেহেতু একটু ঘুরে ফিরে দেখাবো আপনাদেরকে, বাট সেটা সম্ভব হয়ে উঠছে না। তবে আশা করছি যদি সম্ভব হয় আপনাদেরকে কিছু ফুটেজ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ। তো আমি এখন অবস্থান করছি আমার সেই বন্ধুর বাসায়। এটা লক্ষ্মীপুর জেলা একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে খাসের হাট। আর এখানে যাও একটু বাইরে ঘোরাফেরা করবো। আমি আগেই বলেছি, ভিডিও শুরুতে বলেছি যে এখানে কিন্তু প্রচুর বাইরে বৃষ্টি বাদল হচ্ছে। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই পুরোনো দিনের মানে মাটির ঘর, টিনের চালা, ঠিক আছে। বৃষ্টি রিমঝিম শব্দ। এখানে আমার যেটা ভাতিজি আছে, ঠিক আছে, আসো আমার মনে, আসো এদিকে আসো। চাঁদপুর থেকে লক্ষ্মীপুরের শহরে আসার পর থেকে কিন্তু 2 দিন যাবৎ ঘরে বন্দি। আর এই যে দেখতে পাচ্ছেন যে ঘর থেকে রাস্তায় বের হলেই এই যে কি পরিমাণ পানি, বৃষ্টির কারণে কি পরিমাণ পানি হয়ে গেছে।
বাড়ি থেকে বের হলেই কিন্তু আপনার এখানে বিল পাওয়া যায়, পায়ে ব্যথা পেলাম, যেটাকে আসলে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় চক বলে থাকি। তো বেরোনোর মজা হয়ে গেছে, কারণ বৃষ্টির জন্য 2 দিন ধরে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না।